দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো বারোই অভিকের সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালী, প্রত্যেক মুহূর্তেই আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার আপডেট দর্শকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তবে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ যা একটু আগেও আপনাদেরকে দিচ্ছিলাম সেই খবরেই বরং নজর রাখা যাক। হিন্ডেন বিমান ঘাঁটি থেকে উঠল বাংলাদেশের C-130J। আর এই বিমানে করেই কিন্তু গতকাল বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। এয়ারক্রাফটে যদিও নেই শেখ হাসিনা, একেবারেই অভিজ্ঞতা বোঝাই যাচ্ছে যে এয়ারক্রাফটে করে গতকালই আমরা দেখেছিলাম ভারতে এসেছিলেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই এয়ারক্রাফট কিন্তু ভারত ছাড়লেও সেই এয়ারক্রাফটে শেখ হাসিনা নেই। 7 সেনা জওয়ানকে নিয়ে বাংলাদেশ উড়ে গেল C-130J। আগামী 48 থেকে 78 ঘন্টা ভারতেই থাকতে পারেন হাসিনা, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পাশাপাশি যে খবর কিন্তু আমরা পাচ্ছি যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেন, আরব আমিরশাহী সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এবং শুধু তাই নয়, ইউরোপের আরো 2টি দেশে সেখানেও নাকি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা, যে আপডেট এখনো পর্যন্ত এসে পৌঁছেছে। অর্থাৎ আপাতত কিন্তু ভারতেই থাকছেন তিনি, যতক্ষণ না অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় তার মিলছে। একেবারেই তাই অভিক। ব্রিটেন, আরব আমিরশাহীতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা, এমনটাই জানা যাচ্ছে। আশ্রয় চাইতে পারেন ইউরোপের 2টি দেশেও। অবশ্যই সেই দিকে তো আমাদের নজর থাকবে যে এবার ঠিক কোন জায়গায় যান শেখ হাসিনা, এবং এখনো পর্যন্ত আর কতক্ষণ ধরে থাকেন তিনি ভারতে, কতক্ষণ ধরে তার এই অবস্থান থাকে ভারতে, বা কতক্ষণ রাখতে পারেন এই পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। অবশ্যই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আবারও সেই বিষয়টি আপনাদের জানাবো। হিন্ডেন বিমান ঘাঁটি থেকে উড়ল বাংলাদেশের C-130J, এবং সেই এয়ারক্রাফটে কিন্তু নেই বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে হিন্ডেন বিমান ঘাঁটি থেকে উড়ে গেছে বাংলাদেশের C-130J বিমান, যে বিমানে করে শেখ হাসিনা তিনি এসেছিলেন। এই আপডেটটা যেমন জানতে চাইবো, পাশাপাশি আরো একটা খবর জানতে চাইবো যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা ব্রিটেন এবং আরব আমিরশাহী, পাশাপাশি ইউরোপের 2টো দেশের কাছে। এই বিষয় নিয়েও কি আপডেট রয়েছে? সব থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে যে জল্পনা তৈরি হয়েছিল যে শেখ হাসিনা কোথায়, তিনি কি বাংলাদেশ ফিরে যাচ্ছেন। তিনি তো বাংলাদেশ ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তিনি কি লন্ডনে উড়ে যাচ্ছেন, নাকি এই যে C-130J যে উড়ানে তিনি এসেছিলেন সেই উড়ানটা হিন্ডন এয়ারবেস থেকে কেন উড়লো? তাহলে কি শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে এবং পরিবারের সদস্যদের নিয়ে তিনি কি অন্য কোনো দেশে চলে যাচ্ছেন? গন্তব্য কি লন্ডন? সেই জল্পনার অবসান হলো। এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন, এবং তাকে কিছুটা সময় দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য। অর্থাৎ হাসিনা ভারতে থাকবেন নাকি তিনি অন্য দেশে যাবেন সেটা তিনি ঠিক করবেন। কিন্তু ভারতের যে অবস্থান, সেই অবস্থানটা অনেকটাই স্পষ্ট করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কারণ একটি সর্বদল বৈঠক হয়েছে, সেই বৈঠকে তিনি সমস্ত রাজনৈতিক দলকে তিনি ব্রিফ করেছেন যে বাংলাদেশের পরিস্থিতি কি এবং এই পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি। খুব স্পষ্ট করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি খুব উদ্বেগজনক নয়। বাংলাদেশ অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। অন্তত 10 থেকে 15 হাজার ভারতীয় যাদের বাংলাদেশ থেকে নিয়ে আসার একটা কথা বলা হচ্ছিল, বাংলাদেশে তাদের ইভ্যাকুয়েট করতে হবে, তাদের উদ্ধার করে আনতে হবে, যে বিষয়টা বলা হচ্ছিল সেটা এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পথে। যদিও এই কোটা সংস্কার আন্দোলনের পর অন্তত 8,000 ভারতীয় পড়ুয়া তারা বাংলাদেশ ছাড়ে এবং তারা ভারতে ফিরে আসে, তার মধ্যে বেশ কয়েকজন পড়ুয়া নেপাল এবং ভুটানেরও ছিল। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, তাতে সেখান থেকে ভারতীয়দের বের করে আনার কোনো প্রয়োজন নেই। গোটা পরিস্থিতির দিকে ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে, এবং শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে আছেন, এবং এই যে C-130J যে উড়ান, যেটি বাংলাদেশের যে উড়ান যাতে করে তিনি গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে নেমেছিলেন, সেই উড়ানটি চলে গেছে বাংলাদেশের দিকে। 7 জন সামরিক জওয়ান তাদের ছিলেন, এবং তারা সেই বিমান নিয়ে চলে যায় বাংলাদেশ যে বায়ুসেনা তাদের ঘাঁটির দিকে। সুতরাং গাজিয়াবাদের খুব কাছে এবং দিল্লির কোনো একটি গোপন আস্তানাতে
এখন এই মুহূর্তে রয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ অনেকটাই স্পষ্ট করেছেন এস জয়শঙ্কর। তিনি বলেছেন যে হাসিনাকে কিছুটা সময় দেওয়া হয়েছে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য, এবং ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, ইউরোপের দুটি দেশ, আমেরিকার দুটি দেশ, এই কয়েকটি দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, এবং সেই প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, যে কারণে এখনো পর্যন্ত স্পষ্ট নয় হাসিনা ঠিক কোথায় যাবেন। যে দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে সেখানে হাসিনা চলে যেতে পারেন, কিন্তু তিনি যে এখনো পর্যন্ত ভারতে রয়েছেন এটা খুব পরিষ্কার, এবং সেটা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং সর্বদল বৈঠকে তিনি ব্রিফ করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এতটা উদ্বেগজনক নয় যাতে করে সেখান থেকে ভারতীয়দের বার করে আনতে হবে। অর্থাৎ বাংলাদেশ যে অনেকটা স্বাভাবিক হওয়ার পথে সেটা কিন্তু খুব স্পষ্ট করেছেন এস জয়শঙ্কর। আমরা জানি যে আজ সকাল 6টার সময় কারফিউ শিথিল করে দেওয়া হয়েছে, এবং বেশ কিছু সরকারি বেসরকারি অফিস, তার সঙ্গে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খুলেছে। যদিও পঠন পাঠন এখনো পুরোদমে শুরু করা যায়নি, কিন্তু সেনার তরফ থেকে যে বার্তা ছিল যে সেনা কোনো দমনপীড়ন নীতি এই মুহূর্তে চালাবে না, গুলি চালাবে না, সবকিছু মিলিয়ে বাংলাদেশ অনেকটা স্বাভাবিক হওয়ার পথে এটা বলা যায়। কিন্তু যে ঘটনা গতকাল ঘটেছে, অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করার পর তিনি যখন দেশ ছাড়েন, তারপরে যে হিংসা চলেছে বিভিন্ন জেলাতে, সেই হিংসাতে অন্তত পক্ষে 135 জনের মৃত্যু হয়েছে। বহু আওয়ামী লীগের নেতা নেত্রী, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়, একাধিক থানা ভাঙচুর করা হয়, থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। মাশরাফি মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং সবকিছু মিলিয়ে যে হিংসা, সেই হিংসার ছবি কিন্তু গতকাল পর্যন্ত দেখা গিয়েছিল, এবং শেখ মুজিবুর রহমানের একাধিক মূর্তি ভাঙা হয়েছে, সেই মূর্তিতে কালি লাগানোর ঘটনা ঘটেছে। তার সঙ্গে যে নিউ ইয়র্কে যে বাংলাদেশের কনসুলেট রয়েছে, সেই কনসুলেট থেকে মুজিবুর রহমানের মূর্তি টেনে নামিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, এবং বিক্ষিপ্তভাবে সেই ঘটনা এখনো ঘটে চলেছে। তুমি যেমনটা জানালে যে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এই বিষয়ে ব্রিফ করেছেন, সর্বদল বৈঠক হয়েছে, কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে ভারত যেমনটা বলা হয়েছে ভারতের পক্ষ থেকে যে এখনো আরো 48 ঘন্টা বা তার থেকে কিছু বেশি সময় হাসিনা কিন্তু ভারতেই থাকবে, সেক্ষেত্রে ভারতের সঙ্গে যে অন্যান্য দেশগুলি রয়েছে তাদের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে এই বিষয়টি এখনো পর্যন্ত কি মনে হচ্ছে দিব্যেন্দু দা? দেখো, রাজনৈতিক প্রভাবের কথা যদি বলো, সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যদি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি এবং যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু উদ্বেগ হওয়ার কথা ভারতের। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, দুই দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যতদিন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত সুসম্পর্ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে একটা সুসম্পর্ক আছে। সবকিছু মিলিয়ে ভারতের যা পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ যে সীমান্ত, একটা দীর্ঘ সীমান্ত, অর্থাৎ এই যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলিতে বিএসএফ নজরদারি বাড়িয়েছে। যে অস্থিরতা বা যে হিংসা গোটা বাংলাদেশ দেখেছে, সেই হিংসার আঁচ যেন কোনোভাবে ভারতে না পড়ে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কারণে সব থেকে উদ্বেগ যে দেশে হওয়ার কথা, সেই দেশটা কিন্তু ভারতবর্ষ। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হাসিনার পরবর্তী পদক্ষেপ, ভারতের পরবর্তী পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত এই মুহূর্তে তাদের অবস্থান কিন্তু অনেকটাই স্পষ্ট করেছে। একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দিব্যেন্দু। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। একেবারেই তাই, এই মুহূর্তে বড় আপডেট এসে পৌঁছচ্ছে যে আপাতত ভারতেই তাহলে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বেশ কয়েকটি দেশের কাছে, যেমন ব্রিটেন, আরব আমিরশাহী, ইউরোপের দুটি দেশের কাছেও রাজনৈতিক আশ্রয় তিনি চাইতে পারেন। এবং সেক্ষেত্রে যদি রাজনৈতিক আশ্রয় অন্য দেশে তিনি পেয়ে যান, তাহলে তিনি সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন।
তবে আপাতত সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় শেখ হাসিনাকে দেয়া হচ্ছে, যার কারণে আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। একেবারেই এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজই সর্বদলীয় বৈঠক করেন তিনি এবং সেখানে এই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সেখানে কিন্তু বলা হয় এবং তারপরেই সিদ্ধান্ত যেমনটা নেওয়া হয়। তুমি জানাচ্ছিলে অভিক যে শেখ হাসিনা, বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আপাতত ভারতেই থাকছেন। অবশ্যই সেক্ষেত্রে এর পরবর্তী আশ্রয় কোথায় হয় শেখ হাসিনার, সেদিকে আমাদের নজর থাকবে। অশান্ত বাংলাদেশ, গণ অভ্যুত্থান, ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে এবং সীমান্তে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। যে ছবি আমরা বারবারই দেখতে পাচ্ছি, গতকাল থেকেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কড়া নজরদারি বাড়ানো হয়েছে, বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে। সেটা হিলি সীমান্ত হোক কিংবা ঘোজাডাঙ্গা সীমান্ত হোক কিংবা হৃদয়পুর সীমান্ত হোক, প্রত্যেক জায়গাতেই একই ছবি ধরা পড়ছে। একটাই কারণ, যাতে বাংলাদেশের যে অস্থিরতা, সেই অস্থিরতার আঁচ যেন এদেশে এসে না পৌঁছায়, কোনো রকম অশান্তিজনক অপ্রীতিকর ঘটনা যাতে এদেশে না ঘটে, তার কারণেই কিন্তু সীমান্ত এলাকাতে সেখানে বিশেষভাবে নজরদারি রাখা হয়েছে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। একেবারে অভিক যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, গেদের সীমান্ত, ঘোজাডাঙ্গা সীমান্ত এবং হিলি সীমান্ত, এই যে তিনটি সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু আরো বেশি করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই তিনটি সীমান্ত। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন সীমান্তের ছবি দেখাচ্ছি এবং সেই ক্ষেত্রে কিন্তু পণ্যবাহী ট্রাক আদান প্রদানের ক্ষেত্রেও, যাওয়া আসার ক্ষেত্রেও যেমন রাশ টানা হয়েছে এবং যার কারণে স্থানীয় মানুষজন তারা যেভাবে আতঙ্কিত হয়েছিলেন তাদেরকেও সেই ক্ষেত্রে বিএসএফ তারাও বোঝানোর চেষ্টা করছেন এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সীমান্তবর্তী লাগোয়া এলাকাগুলিতে সেখানেই বিশেষভাবে নজরদারি রাখা হচ্ছে যাতে বাংলাদেশের অস্থিরতা এদেশে এসে না পৌঁছায়। গেদে সীমান্ত, ঘোজাডাঙ্গা সীমান্ত, হিলি সীমান্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে যাতে কোথাও কোনো গাফিলতি না থাকে, কোথাও কোনো গলদ না থাকে, সেই বিষয়টাই নিশ্চিত করা হচ্ছে বিএসএফ এর তরফে। আমরা এই নিয়ে কথা বলবো, সরাসরি দু জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। একদিক থেকে নদিয়ার হৃদয়পুর সীমান্ত থেকে সন্তু সাহা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, অন্যদিকে হিলি সীমান্ত থেকে সুমন আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে হিলি সীমান্তের ছবিটা আমরা দেখতে চাইবো, সুমন রয়েছে আমাদের সঙ্গে। সুমন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকাগুলো সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে বাংলাদেশের যে পরিস্থিতি তার আঁচ এসে বা সেই অশান্তিজনক অবস্থা যাতে ভারতে না ঘটে। তুমি যেখানে রয়েছো সেই সীমান্তবর্তী এলাকাতে বিএসএফ এর তরফ থেকে কতটা নজরদারি বাড়ানো হয়েছে? কাল আমরা দেখেছি বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক এবং বালুরঘাটের পুলিশ সুপার তারা কিন্তু একটি বৈঠক করেছেন এবং রাতের বেলা দু গাড়ি কিন্তু কেন্দ্র বাহিনী জওয়ান কিন্তু এই হিলি সীমান্তে এসে পৌঁছে গেছে। বোঝাই যাচ্ছে যে পুরো কিন্তু নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এই হিলি সীমান্ত এবং আজ সকাল থেকে কিন্তু কেন্দ্র বাহিনী উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই হিলি সীমান্তে আসছেন এবং বিভিন্ন বিষয়ে কিন্তু তারা বৈঠক করছেন। কাল থেকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু হিলি সীমান্তে বন্ধ রয়েছে, যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট চালু হতে পারে এবং গতকাল থেকে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে হিলি সীমান্তে। আমি একবার দেখানোর চেষ্টা করব যে এই হিলি সীমান্তের ওই পারে বাংলাদেশ, সেখানে কিন্তু গতকাল যে আন্দোলনকারী তারা কিন্তু বিভিন্ন বাড়ি এবং দোকানপাট ভাঙচুর চালিয়েছেন এবং তার পাশাপাশি এইখানে মুজিবুরের যে ছবি ছিল সেই ছবিও কিন্তু তারা ধ্বংস করেছেন। আজ সকাল থেকে কিন্তু এইখানে হিলি সীমান্তের পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে এবং কেন্দ্র বাহিনীর তরফ থেকে কিন্তু এই হিলি সীমান্ত পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। অভিক, বেশ সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। তবে অন্যদিকে আমরা নদিয়ার দিকেও নজর রাখবো, নদিয়ার হৃদয়পুর থেকে, সেখান থেকে আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সন্তু আমাদের সঙ্গে রয়েছে, সন্তুর কাছেও যাব।
এবং সন্তুর কাছেও আমরা এই নিয়েই কথা বলবো। সন্তু আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো সন্তু, যে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সীমান্তবর্তী এলাকাগুলোতে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে এবং আজ সকাল থেকেও সেই ছবি ধরা পড়ছে। সন্তু, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের যে অশান্তিজনক পরিস্থিতি, তার কি কোনো আঁচ এখনো পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলো সেখানে দেখা গেছে? কোনো উত্তেজনার কি ঘটছে সীমান্তবর্তী এলাকাতে? দেখো অভিজ্ঞতা, এখনো পর্যন্ত কিন্তু কোনো আঁচ পড়েনি, কারণ এলাকা এখনো পর্যন্ত শান্ত রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হৃদয়পুর। আমার ঠিক কিছুটা দূরে এই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। ঠিক সেই সীমান্তে গতকাল থেকে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। শুধু কড়া নজরদারি নয়, দফায় দফায় কিন্তু বিএসএফ এরা আলোচনায় বসছেন এবং তার পাশাপাশি অতিরিক্ত সেনা কিন্তু এখানে, অতিরিক্ত বিএসএফ জওয়ান কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। গতকালই একাধিক সেনা ট্রাক এখানে এসে, বিএসএফ এর ট্রাক এখানে এসে পৌঁছেছে। তারা কিন্তু সীমান্তে যে নজরদারি চালানো হচ্ছে, পাশাপাশি গাড়ির মাধ্যমে পেট্রোলিং করেও এই নজরদারি চালানো হচ্ছে। মূলত যে বাংলাদেশের আঁচ, বাংলাদেশের যে অশান্তি, সেই অশান্তির আঁচ কোনোভাবে যাতে না পড়ে সেই দিকে কিন্তু একেবারে কড়াভাবে দেখছে বিএসএফ। সীমান্তে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তুমি যেমনটা জানো, শুধুমাত্র এই হৃদয়পুর সীমান্ত নয়, নদিয়ার বেশ খানিকটা অংশ কিন্তু এই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে। প্রত্যেকটা সীমান্ত এলাকায় কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে। পেট্রোলিং এর পাশাপাশি অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। তার পাশাপাশি এই সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত গাড়ি আসা যাওয়া করছে সেইগুলোকে একটু আগের তুলনায় অনেকটাই তার যে নজরদারি, সেই গাড়িগুলিতে নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অনেকে ওপারে বর্ডারের কাঁটাতারের ওপারে চাষ করতে চান এপার বাংলার আর বেশ কিছু চাষি, তারা যখন সীমান্ত পেরিয়ে যাচ্ছে তাদেরকেও নিরাপত্তার কারণে কিন্তু বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে, তাদের তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যে সমস্ত গাড়িগুলি যাচ্ছে সীমান্তবর্তী সেগুলো তল্লাশি চালানো হচ্ছে। গতকাল থেকে যে ছবি তা কিন্তু এখনো বদলায়নি। সেইভাবে নিরাপত্তার বিএসএফ কর্মী তারা কিন্তু কড়া তৎপর ভূমিকা পালন করছে। তার পাশাপাশি তোমাকে যেমনটা বলবো যে অতিরিক্ত যে বাহিনী তা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি। নদিয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে একই ছবি উঠে আসছে। যদিও আমরা এই মুহূর্তে ভারত বা একদম সীমান্তবর্তী আইনানুগ নিষেধাজ্ঞা জারি থাকার কারণে কিন্তু আমরা দেখাতে পারছি না সেই ছবি, তবে কড়া নজরদারি কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে রাখা হয়েছে। অভিজ্ঞতা, সেক্ষেত্রে সন্তু আরো একটা বিষয় জানতে চাইবো যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমদানি রফতানির ক্ষেত্রে এক্ষেত্রে হ্রাস টানা হয়েছে এবং এদেশ থেকে হোক কিংবা বাংলাদেশ থেকে হোক পণ্যবাহী ট্রাক যাতায়াতের ক্ষেত্রেও একটা হ্রাস টানা হয়েছে, সেই ছবিটা কি ধরা পড়ছে? একেবারেই দেখো, পণ্যবাহী ট্রাক যেমনটা হ্রাস টানা হয়েছে, কারণ তাতে কিন্তু একটা বড়সড় প্রভাব পড়তে পারে। তার পাশাপাশি আমি আরেকটা বিষয় তোমাকে বলবো, ঠিক আমি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত হৃদয়পুর স্বাধীনতা সড়ক, অর্থাৎ এই সড়ক দিয়েই আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে একটি নাকা চেকিং পয়েন্ট হওয়ার কথা ছিল এবং এখান দিয়ে কিন্তু পণ্য যাতায়াতের জন্য যে সড়ক, সেই স্বাধীনতা সড়ক কিন্তু তৈরির কথা ছিল। শেখ হাসিনা সরকারের সঙ্গে কিন্তু এই চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে কিন্তু কতটা হবে সে কিন্তু বিষবাউ জলে বলতে এলাকাবাসী যেমনটা বলছে। একেবারে শুনতে অবশ্যই আমাদের এদিকে তো নজর থাকবেই। আপাতত তুমি নজর রাখো সীমান্তবর্তী এলাকাতে, আবারও পরবর্তী সময় আপডেট নেব। এতক্ষণ দু জায়গাতে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। হিলি সীমান্ত থেকে সুমন আমাদের সঙ্গে ছিল, হৃদয়পুর সীমান্ত থেকে আমাদের সঙ্গে ছিল সন্তু সাহা। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। অবশ্যই নজর থাকবে বাংলাদেশের দিকে, তবে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম আরো বারো নিয়ে এবং বাংলাদেশের খবর দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক নয় এমনটি কিন্তু বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি বলেছেন 12 থেকে 13,000 ভারতীয়কে বাংলাদেশ থেকে ফেরানোর কোনো প্রয়োজন নেই। আর কি বললেন বিদেশমন্ত্রী স্বর্ণালী? একেবারেই অভিজ্ঞ এবং তার পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন যে পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত, হাসিনা ভারতেই আছেন, তাকে সময় দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজই সর্বদলীয় বৈঠক ছিল তার সঙ্গে এবং সেইখানে এই কথা তিনি বলেছেন। তার পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন বাংলাদেশ অশান্তিতে আইএসআই যোগ থাকতে পারে, সর্বদল বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে এস জয়শঙ্কর তিনি কিন্তু ইতিমধ্যেই ব্রিফ করেছেন সর্বদল বৈঠকে। প্রথমেই জানতে চাইবো সেই ব্রিফিং এ ঠিক কি কি বিষয় সামনে আনলেন তিনি এবং মূলত যে বিষয়টা জানতে চাইবো যে তাহলে শেখ হাসিনার ভবিষ্যৎ ঠিক কোন দিকে? দেখো, ছোট্ট একটা বিষয় বলে দিই, একটা সংশোধনী দরকার। তার কারণ হচ্ছে যে
এই আইএসআই যোগের যে তত্ত্বটা সেটা জয়শঙ্কর বলেননি, সেটা রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করে। এই পাকিস্তানের যে আইএসআই, এই আইএসআই যোগ থাকতে পারে বাংলাদেশ অশান্তিতে, এই উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। কিন্তু এস জয়শঙ্কর যেটা বলেছেন যে এখনই এই ব্যাপারে একদম মানে সর্বশেষ এবং সেটা নিয়ে সিদ্ধান্তে, তার কারণ এখনই এটা কোনো স্পষ্টভাবে বলা যাবে না যে বাংলাদেশের অশান্তিতে আইএসআই যোগ আছে কিনা। কিন্তু এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সর্বদল বৈঠকে এস জয়শঙ্কর খুব পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে খুব অ্যালার্মিং নয় বা খুব উদ্বেগের কোনো কারণ নেই, এবং যে কারণে যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন তাদের ওখান থেকে বার করে আনতে হবে কিনা সেটা নিয়েও কোনো রকম কোনো নিশ্চিতভাবে কিছু বলেননি, সেরকম এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। কিন্তু গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রেখেছে এবং শেখ হাসিনাকে ভারত কিছুটা ভাবার সময় দিয়েছে যে তিনি ঠিক কি করতে চান, কি পদক্ষেপ করতে চান, তিনি ভারতে থাকতে চান নাকি অন্য কোনো দেশে যেতে চান। সেই সময় তাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর, যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। এবং এর মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল যাওয়া ছিল এই সর্বদল বৈঠকে, কংগ্রেসের যেটা দাবি যে সংসদের উভয় কক্ষে এই বিষয় নিয়ে অর্থাৎ বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং গোটা বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিতে পারে, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এই সবটা কিন্তু সংসদের দুটি কক্ষে আলোচনা করতে হবে এবং সরকার পক্ষকে সেটা জানাতে হবে যে কেন্দ্র ঠিক কি পদক্ষেপ করতে চলেছে, কেন্দ্রের ঠিক কি অবস্থান রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেখানে অন্তর্বর্তী সরকার কবে গঠন হবে, সেই অন্তর্বর্তী সরকারে কারা থাকবে, তার মাথায় কে বসবেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এই সবকিছু মিলিয়ে ভারতের দিক থেকে কি অবস্থান হয় সেটা সংসদে আলোচনা করতে হবে। সেটা এখনো পর্যন্ত আলোচনা হবে কিনা সেটা ঠিক নয়, তবে কংগ্রেসের মনীষ তিওয়ারি এবং রাজীব শুক্লা তারা দুজনই এক মুলতবি প্রস্তাব আনেন যেখানে বলা হয় যে এই বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু ইতিমধ্যেই যে ছবি আমরা দেখেছি যে এই যে বিভিন্ন প্রিমিয়াম অর্থাৎ স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি তুলে নেওয়ার যে দাবি ছিল বিরোধীদের, সেই দাবি নিয়ে আজ সংসদের বাইরে তারা বিক্ষোভ দেখান, প্রতিবাদ জানান। ফলে সংসদের যে অধিবেশন সেটা কিন্তু শুরু করা যায়নি। সবকিছু মিলিয়ে সংসদে যে বাংলাদেশ নিয়ে আলোচনা এবং বিদেশ মন্ত্রীর কোন রকম বিবৃতি এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় আদৌ হবে কিনা। কিন্তু সর্বদল বৈঠক থেকে যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি এটা খুব পরিষ্কার যে এস জয়শঙ্কর তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এতটা উদ্বেগজনক নয় যা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে। সুতরাং এই বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের এক্ষুনি সেখান থেকে বের করে আনার কোনো প্রয়োজন নেই। তার সঙ্গে এটাও ঠিক যে যে সমস্ত পড়ুয়ারা যারা ভারতে যারা বাংলাদেশে পড়তে গিয়েছিলেন, এই কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু এই পড়ুয়ারা বাংলাদেশ ছাড়েন, তারা ভারতে চলে আসেন এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পথে এটা বলছেন এস জয়শঙ্কর। এবং শেখ হাসিনা যে এখনো পর্যন্ত ভারতে আছেন সেটাও কার্যত তিনি নিশ্চিত করেছেন। তাকে সময় দেওয়া হয়েছে, ভাবার সময় দেওয়া হয়েছে তিনি কোথায় যেতে চান। একাধিক দেশের তিনি রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য তিনি একটা আবেদন করেছেন, যার মধ্যে ব্রিটেন আছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী আছে, ইউরোপের দুটি দেশ আছে, আমেরিকার দুটি দেশ আছে। সুতরাং কোথাও যদি তিনি রাজনৈতিক আশ্রয় যদি তাকে গ্র্যান্ট করা হয় তাহলে তিনি সেখানে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা এবং ভারতের পরবর্তী পদক্ষেপ শেখ হাসিনাকে নিয়ে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। দিব্যেন্দু দা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। বাংলাদেশের পরিস্থিতি একেবারেই উদ্বেগজনক নয়, 12 থেকে 13,000 ভারতীয়কে বাংলাদেশ থেকে ফেরানোর প্রয়োজন নেই, এমনটাই কিন্তু বলেছেন আজ এস জয়শঙ্কর। পরিস্থিতির দিকে অবিরত নজর রাখা হচ্ছে ভারত সরকারের তরফে এবং আপাতত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতেই রয়েছেন, তাকে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এমনটাই জানিয়েছেন আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আরো 12 সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।
আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের দিকেই নজর রাখা যাক, কারণ হাসিনা দেশ ছেড়েছেন কিন্তু এখনো পর্যন্ত বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সমর্থক তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে। তার পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে আগুন থেকে শুরু করে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মুতাহাজ্জের বাড়িতে আগুনের ঘটনা, অভিনেতা শান্ত খান ও তার বাবাকে পিটিয়ে খুন, আক্রান্ত হয়েছে পুলিশ। সারা দেশে গুলিতে নিহত হয়েছেন শতাধিক। একদমই তাই। আর হাসিনা সরকারের পতনের পর ওপার বাংলায় অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে, সেই বিষয়ে তো গতকালই সেনা প্রধান তিনি ঘোষণা করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি তিনিও বলেছিলেন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়েছেন, যেমনটা মনে করা হয়েছিল। তারপরে হয়তো স্বাভাবিক হবে কিছুটা হলেও পরিস্থিতি, তবে এখনো পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু যে বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল তা অব্যাহতই রয়েছে। বাংলাদেশে সেখানে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সমর্থকদেরকে তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে একেবারে অভিক। এবং আমরা যেমনটা জানি যে আজ অর্থাৎ মঙ্গলবার 6টার পর থেকে কিন্তু কারফিউ সেখানে তুলে নেওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তীতেও কিছুটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে হলেও এখনো পর্যন্ত কিন্তু যথেষ্টই অশান্ত রয়েছে বাংলাদেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইতিমধ্যেই আওয়ামী লীগের যে সমর্থকরা রয়েছে তাদের পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে। শুধুমাত্র তাই নয়, আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে আগুন থেকে শুরু করে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এবং তার পাশাপাশি প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মুতাহাজ্জের বাড়িতে আগুনের ঘটনাও ঘটেছে। একদমই তাই। এবং বাংলাদেশে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত 12টা থেকে 6টা পর্যন্ত কারফিউ ছিল, তা তুলে নেওয়া হয়েছে। তবে আজ সকাল থেকেই সরকারি অফিস, বেসরকারি অফিস, স্কুল, কলেজ তা কিন্তু খোলা হতে পারে, এমনটি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। দিবেন্দুদা, এই মুহূর্তে সামগ্রিকভাবে বাংলাদেশের ঠিক কি ছবি উঠে আসছে, এখনো পর্যন্ত কি খবর জানা যাচ্ছে, শান্ত কি হয়েছে বাংলাদেশ? বাংলাদেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পথে এটা বলা যায়। তার কারণ সেনা এবং রাষ্ট্রপতি তাদের যে বার্তা, আন্দোলনকারীর প্রতি তাদের যে বার্তা ছিল, সেই বার্তা অনুযায়ী দমন পীড়ন বা গুলি চালানো এই কোনোটাই কিন্তু ঘটেনি। এবং তাদের দাবি দেওয়া যে মানা হবে, তবে তাদের দাবি দেওয়া শোনা হবে, আলোচনায় বসা হবে, এই বার্তা যেহেতু তিনি দিয়েছেন সেনাপতি ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যেহেতু এই বার্তাটা তারা পেয়েছে, সুতরাং এটা মনে করা হতেই পারে যে কারফিউ শিডিউল করা হয়েছে। আর সকাল 6টা থেকে কারফিউ শিডিউল করা হয়েছে এবং সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান, স্কুল, কলেজ খোলা হয়েছে। যদিও পঠন পাঠন সেভাবে শুরু হয়নি, কিন্তু বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যে অনেকটাই স্বাভাবিকের পথে এটা বলা যেতে পারে। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে এবং সেই বিক্ষিপ্ত অশান্তিতে আওয়ামী লীগের বহু সমর্থক, বহু নেতা, মন্ত্রী তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তারা আক্রান্ত হয়েছেন। বহু জায়গায় বহু আওয়ামী লীগ নেতা নেত্রীকে খুন করার অভিযোগ আছে। থানায় ঢুকে তাণ্ডব চালানোর যে অভিযোগ, থানাতে আগুন ধরিয়ে দেওয়া এবং সেখানে ভাঙচুর করা, সেই অভিযোগও আছে। বিক্ষিপ্তভাবে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু বাংলাদেশ ওভারঅল যদি আমরা ধরি, তাহলে সেই ওভারঅল যে ছবিটা, সেই ছবিতে যে তাণ্ডব এতদিন ধরে চলেছে এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর দেশ ছাড়েন চলে, অর্থাৎ একাধিক আওয়ামী লীগের কার্যালয়, ধানমন্ডিতে যে মুজিবের যে সংগ্রহশালা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তার যে ধানমন্ডির বাড়ি ভাঙচুর চালানো হয়, বহু নেতা মন্ত্রীর গাড়ি আক্রান্ত হয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়, সেই সমস্ত বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, এই সমস্ত ঘটনা ঘটেছে। এবং কমপক্ষে 135 জনের শেখ হাসিনা পদত্যাগ করার পর এবং দেশ ছাড়ার পর। কিন্তু সেই যে হিংসা, সেই হিংসা অনেকটাই কমেছে এটা বলা যেতে পারে। কারণ আজ সকাল থেকে বিক্ষিপ্ত কিছু জায়গায় হিংসা ছাড়া অন্য ধরনের সেরকম কোনো দিবেন্দুদা, তুমি জানাচ্ছিলে যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তা খুলে গিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের, সেই বিশ্ববিদ্যালয়গুলি থেকে কিন্তু এই যে আন্দোলন তার সূত্রপাত ঘটেছিল। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন কি এখনো পর্যন্ত শুরু হয়েছে? সেখানেও কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? না, সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় সেগুলো খোলা হয়েছে, কিন্তু সেখানে পঠন পাঠন এখনো শুরু হয়নি।
কেননা এই যে ছাত্র আন্দোলন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তার যেটা দাবি ছিল যে কোনো রাষ্ট্রপতি ঠিক করে দেওয়া সরকার কিংবা সেনা সমর্থিত কোনো সরকারকে তারা মানবে না। তাদের যে দাবি এবং রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তারা যেটা ঠিক করেছেন যে সরকার হবে, অন্তর্বর্তী সরকার হবে, তার মাথায় থাকবেন মোহাম্মদ ইউনূস, অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করবেন মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। সুতরাং এইটা অনেকটা পরিষ্কার। এবং যেহেতু রাষ্ট্রপতির সঙ্গে তাদের কথা হয়েছে, রাষ্ট্রপতি যদিও এখনো সবুজ সংকেত দেননি, কারণ সেনার সঙ্গে রাষ্ট্রপতির কথা হবে, তারপরে সর্বদল বৈঠক হবে, সেখানে একটা রূপরেখা কি হতে পারে অন্তর্বর্তী সরকারের সেটা অনেকটা পরিষ্কার হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যে আন্দোলনকারীরা অনেকটা প্রশমিত হবে, তার কারণ আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবি কিন্তু অনেকটাই মেনে নেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আজ সকাল থেকে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় অশান্তি ছাড়া বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। একেবারে ধন্যবাদ তোমায় দিব্যেন্দু। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে, খুব দ্রুতই সেই সরকার গঠন করা হবে। আর এই অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকেই চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নোবেলজয়ী অর্থনীতিবিদকে চাইছে ছাত্ররা, সেনা সমর্থিত কোনো সরকার নয়, এমনটাই দাবি করা হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আগেও এই দাবিতে তারা সরব হয়েছেন এবং তার পরবর্তীতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকারীদের যে মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই কিন্তু মোহাম্মদ ইউনূসকে চান। এবং নোবেলজয়ী অর্থনীতিবিদকে চাইছে ছাত্ররা, সেনা সমর্থিত সরকার নয়, এমনটাই দাবি করেছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা কি বলছেন এই প্রসঙ্গে, কি দাবি তাদের, শোনান। ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে। অশান্ত বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের। দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বার্তা রাষ্ট্রপতির। আন্দোলনকারী ছাত্র নেতাদের পাশাপাশি বিএনপি প্রধান খালেদা জিয়াকেও মুক্তি দেয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান
ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর যে খবরে নজর রাখবো, হিন্ডেন বিমান ঘাঁটি থেকে উড়েছিল বাংলাদেশের C-130J। আজ সকাল 9টা নাগাদ C-130J সেই এয়ারক্রাফট কিন্তু উড়ান দেয় এবং এই এয়ারক্রাফটে যদিও ছিলেন না শেখ হাসিনা। একেবারে অভিক এবং 7 সেনা জওয়ানকে নিয়ে বাংলাদেশে উড়ে যায় C-130J। আগামী 48 থেকে 78 ঘন্টা ভারতেই থাকবেন শেখ হাসিনা। ইতিমধ্যেই আপনাদের সেই বিষয়টি জানিয়েছি। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, তিনি যে সর্বদলীয় বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা আগামী 48 থেকে 72 ঘন্টা তিনি ভারতেই থাকবেন। যদিও ব্রিটেন আরব আমিরশাহিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই আশ্রয় চাওয়ার কারণেই তাকে বেশ কিছুটা সময় দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফে। এবং শুধুমাত্র ব্রিটেন বা আরব আমিরশাহী নয়, এক্ষেত্রে ইউরোপের আরও দুটি দেশ, সেখানেও রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও ইউরোপের কোন দুটি দেশ সেই বিষয়ে যদি এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি, তবে সেই কারণেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে বেশ কিছুটা সময় দেওয়া হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখ হাসিনাকে। তবে ততদিন পর্যন্ত আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেবারেই তাই অভিক, আমরা গতকালই দেখেছিলাম হিন্ডেন বিমান ঘাঁটি থেকে আসে বাংলাদেশের এই যে বিমানটি, এয়ারক্রাফটটি, এবং সেখানেই শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ভারতে আসেন। এবং তার পরবর্তীতেই তা নিয়ে জল্পনা কিন্তু তৈরি হয়েছিল যে ভারতেই কি থাকবেন শেখ হাসিনা নাকি এখান থেকে কোথাও তিনি চলে যাবেন। যদিও আজ আমরা যেমনটা দেখেছি, তুমি জানাচ্ছিলে যে সকাল 9টাতেই কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে এই এয়ারক্রাফটটি চলে যায়। যদিও সেই এয়ারক্রাফটে ছিলেন না শেখ হাসিনা, আপাতত তিনি ভারতেই রয়েছেন, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাকে 48 থেকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং সেই সময়কালে তিনি ভারতেই থাকবেন। আর যে জল্পনা চলছিল যে এই এয়ারক্রাফটে কি শেখ হাসিনা থাকতে পারেন, তিনি কি অন্য কোনো দেশে যাচ্ছেন, সেই ক্ষেত্রে 7 জন সেনা জওয়ানকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। এই বিমানে ছিলেন না শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের যে পরিস্থিতি তা এই মুহূর্তে উদ্বেগজনক নয়। 12 থেকে 13,000 ভারতীয়কে বাংলাদেশ থেকে ফেরানোর প্রয়োজন নেই, এমনটাই কিন্তু মনে করছে ভারত সরকার। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে তেমনটাই বলেছেন। সর্বদলীয় বৈঠকেও কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে। এবং পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত। হাসিনা ভারতেই আছেন, তাকে সময় দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত ভারতেই আছেন, এবং সেক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো রাজগোপাল বাবু, যে এর পরবর্তীতে শেখ হাসিনার কি ভবিষ্যৎ হবে, তিনি ঠিক কোথায় যেতে পারেন এবং ভারতের অবস্থানই ঠিক কোন দিকে যেতে চলেছে? হ্যাঁ, দেখুন, শেখ হাসিনা ভারতবর্ষে আসতে চেয়েছেন। যে মুহূর্তে আসতে চেয়েছেন সেই মুহূর্তে ওনার পরিচয় ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা তখন হয়তো পদত্যাগপত্র দিয়েছিলেন। এবং বাংলাদেশের কোনো সরকার তখনও আসেনি, কেউ বলেনি যে উনি দেশে কোনো অপরাধ করেছেন। ভারতবর্ষ তাকে থাকতে দিয়েছে এবং অতীতেও আমরা থাকতে দিয়েছিলাম। 75 সালে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং তার পরিবারের বিভিন্ন সদস্যকে মেরে ফেলা হয়, তখন কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের অনেকেই ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং এই ব্যাপারে ভারতবর্ষের সব রাজনৈতিক দল একমত ছিল যে ভারতবর্ষের এই আশ্রয় পাওয়াটা অত্যন্ত জরুরি। এবং যে কারণে এবারও দেখা গেল আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সবার সঙ্গে মিটিং করেছেন। আশা করা যায় সবাই কেউই বলবে না যে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে চলে যেতে বলা হোক। এখনো পর্যন্ত আমাদের দেখুন, আমরা এমন কিছু করব না যাতে করে বাংলাদেশে যে ভবিষ্যতে সরকার আসবে তার সঙ্গে কোনো বৈরিতা আছে, সেটা আমরা চাইবো না, একেবারেই না। রাজাগুল বাবু, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো যে ভারত সরকারের তরফ থেকে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কারণ শেখ হাসিনা যেমনটা জানা যাচ্ছে যে ব্রিটেন, আরব আমিরশাহী, ইউরোপের দুটি দেশেও সেখানেও রাজনৈতিক আশ্রয় চাইছেন তিনি। সেক্ষেত্রে যদি অন্য কোনো দেশ তাকে আশ্রয় না দেয়, ভারতেই তিনি থাকেন, তাহলে কি ভারতের ওপর বাড়তি কোনো চাপ আসতে পারে? হ্যাঁ, দেখুন, উনি ইংল্যান্ডে আশ্রয় পেয়েছেন,
ওরা এত সহজে খুব একটা ওদের ইতিহাস নেই যে ফেরত দিয়ে দেওয়া হয়। লেবার পার্টি গভর্নমেন্ট আছে, তারাও আমার মনে হয় না যে খুব একটা তারা ফেরত দিবে। যাই হোক, যদি ফেরত দিয়ে দেয়, যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে উনি দুবাইতেও চেষ্টা করতে পারেন, দুবাইও এরকম আসলে বহু লোককে দিয়েছে, বা আমেরিকাতে চেষ্টা করতে পারেন, ইউরোপে করতে পারেন। এখন যদি ওনার ভাগ্য খারাপ থাকে, সবাই যদি বলে কেউ দেবো না, তখন ভারতবর্ষের প্রতি একটা কিন্তু বৈদেশিক নীতিতে একটা কিন্তু বিরাট চাপ এসে পড়বে। কেননা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্য দেশ দিচ্ছে না মানেই তারাও ভয় পাচ্ছে যে আগামী দিনে যে সরকার আসতে চলেছে বাংলাদেশে, তারা ওনাকে চাইবে। এই যে এতজন ছাত্র মারা গেল, এইটার একটা বিরাট একটা জনরোষ তৈরি হয়েছে, সবাই ওনাকে অপরাধী বলে চিহ্নিত করতে চাইবে। আমার ধারণা ট্রাইব্যুনাল যে কোনো দিন মুহূর্তে গঠন হয়ে যেতে পারে, এবং শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম ট্রাইব্যুনাল খুব দ্রুত অ্যাকশন নিয়েছে। এক্ষেত্রে সেই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পাল্টা অ্যাকশন হিসেবে। এখন ভারত সরকারও সেই ধরনের পজিশনে যেতে চাইবে না, কেননা আমাদের সঙ্গে বাংলাদেশের প্রায় 4,96,000 কিলোমিটার বর্ডার আছে, এবং চায় না যে কোনো মুহূর্তেই বাংলাদেশের এই যে অবস্থা আসার সুযোগ নিতে পারে। সেখানকার যে সরকার থাকবে, ইন্টারিমি হোক, পরবর্তীকালে তাকে নানানভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারে, এবং তার ফলে বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সেটা সীমান্ত টপকে আমাদের দেশে আসতে পারে। বিরাট সংখ্যক রিফিউজি, প্রায় 10% অফ দ্য পপুলেশন, প্রায় 2 কোটি মানুষ সেখানকার যারা সংখ্যালঘু সে দেশে, তারা ভারতবর্ষে আসার কথা ভাবতে পারেন। এমনকি যারা টেররিস্ট, তারাও নানানভাবে ইনফিলট্রেশন ভারতবর্ষে করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্ডারকে একেবারেই অস্থিরতা বর্ডার সীমাতে আমরা চাই না, এবং একই সঙ্গে শেখ হাসিনাকে আমরা বলতে পারি না যে তোমাকে আমরা বাংলাদেশের কাছে একদম পাঠিয়ে দেবো। এখন যতটা সময় নেওয়া যায়, ভারতবর্ষেরও আমাদের দেখুন কূটনৈতিক যথেষ্ট আমাদের সফলতা আমরা দেখিয়েছি নানান জায়গায়। আমরা আমেরিকাকে যখন দেখা গেছে, আমেরিকা বারবার চাপ দিচ্ছিল যে আমেরিকার নির্বাচন ঠিক মতো হয়নি, বাংলাদেশের নির্বাচনে নানান ধরনের জটিলতা রয়েছে, স্বচ্ছতা নেই। আমরা কিন্তু ভারত আমেরিকান প্রশাসনকে বলার চেষ্টা করেছিলাম যে দেখো, মানে বাংলাদেশে যদি সরকার পাল্টে যায় তাহলে চীন কিন্তু ঢুকে পড়বে। আমরা আমেরিকার উপর নানানভাবে বোঝাবার চেষ্টা করেছি, এবং আমরা সফল হয়েছি। যে আমরা সফল হইনি তা নয়। সুতরাং ভারতবর্ষে শেখ হাসিনা যদি নিজের প্রচেষ্টা অন্য কোনো দেশে না যেতে পারেন, ভারতবর্ষের কূটনৈতিক প্রচেষ্টায় হয়তো অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। ভারত হয়তো বেশি দিন রিস্ক নিতে চাইবেন, কেন বাংলাদেশের যে সরকার, তার সঙ্গে কোনো ধরনের বিরুদ্ধাচরণ হোক, বা সে দেশের সরকার ভাবুক যে বাংলাদেশ ভারত তাদের বিরোধিতাচরণ করছে, সেই জায়গায় আমাদের সরকার হয়তো যাবে না, এবং আশা করি সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানেও বাংলাদেশের শক্তি আছে, বাংলাদেশের যারা সহানুভূতি সম্পন্ন মানুষ আছেন বা দল আছে, সন্ত্রাসবাদীরা আছে, তারা তার জানতে পারে তার আশ্রয়স্থল কোথায়, বিপদ ফেলতে পারে। তাই জন্য যথাসংখ্যক নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে, গোপন রাখা হয়েছে। বাংলাদেশ বিমানকে বা হেলিকপ্টার যেটা ছিল তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ভারত সরকারের সম্পূর্ণ নিরাপত্তায় উনি রয়েছেন, এবং সম্পূর্ণ নিরাপত্তায় ওনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিয়েই আমাদের পররাষ্ট্র মন্ত্রক জানাবে যিনি চলে গেছেন, তার আগে বোধহয় জানাবেন। একদম। অর্থাৎ এক্ষেত্রে শেখ হাসিনা তার কি পদক্ষেপ হতে চলেছে আমরা জানি না, তবে এই মুহূর্তে ভারত সরকার তাদেরকে ভেবেচিন্তে অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আরো বারের সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। অবশ্যই বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট তো আপনাদেরকে দিচ্ছি, সেই পরিস্থিতির দিকে আমাদের নজরও থাকবে। তবে এই মুহূর্তে অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। এসএসসি মামলার দিকে নজর রাখি, কারণ সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার শুনানি ছিল, যদিও সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। একেবারে অভিযোগ এবং রিপোর্টের সময় চাইল সুপ্রিম কোর্ট। নিযুক্ত কমিটি আগামী সোমবার পর্যন্ত এই সময় দিল আদালত। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এবার পিছলো এসএসসি মামলা। যেমনটা জানা যাচ্ছে, রিপোর্টের সময় চাইল সুপ্রিম কোর্ট। রিপোর্টের সময় চাইল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি, এবং আগামী সোমবার পর্যন্ত সেই সময় দেওয়া হয়েছে সেই নিযুক্ত কমিটিকে। একেবারেই তাই, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল, এবং সেই শুনানি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। যে কারণে পিছনো হয়েছে যে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিকে নির্দেশ দিয়েছিল যে সকল পক্ষের হলফনামা একসঙ্গে করে তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে। যদিও সেই রিপোর্ট জমা দিতে বেশ কিছুটা সময় চেয়েছে সেই কমিটি, যার কারণেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, এবং আগামী সোমবার পর্যন্ত এক্ষেত্রে শীর্ষ আদালতের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এবার নজর রাখবো যে খবরের দিকে। বিমার প্রিমিয়ামে জিএসটি তোলার দাবি, সংসদে বিরোধীদের প্রতিবাদ। অবশ্যই আমরা দেখেছি যে এর আগেই বিমা, জীবন বীমা থেকে শুরু করে বিভিন্ন যে স্বাস্থ্য বীমা, তার প্রিমিয়ামে জিএসটি তোলার দাবি করা হয়েছিল এবং সেই দাবিতেই কিন্তু এবার বিরোধীদের প্রতিবাদ সংসদে। একেবারেই তাই। আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য বীমা হোক কিংবা জীবন বীমা, সেক্ষেত্রে 18% জিএসটি দিতে হতো এবং সেই 18% জিএসটি তাতে তোলা হয়। সেই নিয়েই বিরোধীরা আগেই সরব হয়েছিল। এবার সংসদেও ইন্ডিয়া জোটের সদস্যরা তারা একসঙ্গে প্রতিবাদে সরব হয়েছেন এই বিষয় নিয়ে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, বিমার প্রিমিয়ামে জিএসটি তুলতে হবে সেই দাবিতেই সরব হয়েছেন আজকে ইন্ডিয়া জোটের সদস্যরা। কি দাবি তাদের? দেখো, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে যে 18% জিএসটি দিতে হয় তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। রাজ্যসভায় এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা একাধিকবার প্রতিবাদ করেছেন এবং বিজেপির পক্ষ থেকেও একজন সাংসদ এবং মন্ত্রী তিনিও কিন্তু জিএসটি প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছিলেন। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যেমন এই 18% জিএসটির ব্যাপারে তারা বলছিলেন যে অবিলম্বে প্রত্যাহার করা হোক। আজকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও কিন্তু একসাথে তারা প্রতিবাদে নেমেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া জোটও কিন্তু এই 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে তারাও কিন্তু আজকে সংসদের বাইরে বিক্ষোভ করেন। সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে জিএসটি নিয়ে ঘরে বাইরে বিজেপি করছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকেও যেমন দাবি করা হয়েছে, কয়েকজন সাংসদ দাবি করেছেন, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হচ্ছিল এবং এনডিএর পক্ষ থেকেও কিন্তু আজ জিএসটি নিয়ে তীব্র প্রতিবাদ তারা করছেন সংসদের বাইরে। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। সংসদ ভবনের বাইরে বিরোধীরা তারা প্রতিবাদে সামিল হয়েছেন। বিমার প্রিমিয়ামে জিএসটি তুলতে হবে সেই দাবি জানিয়েই সংসদে সরব হয়েছে বিরোধীরা। জানিয়ে রাখি, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি তোলার দাবি এর আগে তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে এবং এ বিষয়ে সেই একই দাবি নিয়েই কিন্তু আজ আবারও সংসদে বিরোধীরা প্রতিবাদ দেখাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে প্ল্যাকার্ড হাতে নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কামারহাটিতে দুষ্কৃতী আতঙ্ক, আর সেই আতঙ্কেই ঘরবন্দী হয়েছেন তৃণমূল কর্মীর পরিবার। 4 জানুয়ারি নিজের বাড়ির সামনে রাস্তায় দুষ্কৃতীদের হামলার শিকার হন তৃণমূল কর্মী শামশেদ আলী ওরফে কাল্লু। গুলিবিদ্ধ অবস্থায় কোনো ক্রমে প্রাণে বাঁচলেও বারবার হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 7 মাস পর কামারহাটি থানায় দুষ্কৃতীদের শনাক্ত করে লিখিত অভিযোগ দায়ের করলেও কয়েকজনকে ধরলেও বাকিরা অধরা রয়েছেন। অভিযোগ, সঠিক বিচার মেলেনি তৃণমূল কর্মীর। ঘরবন্দি হয়েই দিন যাপন করছেন শামশেদ আলী। সুরক্ষার কারণে বাড়ির আশেপাশে ক্যামেরাও লাগিয়েছেন তারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সুরক্ষার কারণেই কিন্তু এই ক্যামেরা লাগানো হয়েছে, এমনটাই জানিয়েছেন সেই তৃণমূল কর্মী। প্রশাসন এখন পর্যন্ত অ্যারেস্ট করলো না। প্রশাসনকে আমার এই রিকোয়েস্ট আছে, আমার জানের খতরা আছে, ওকে তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় থেকে, আমি ভয়তে থাকি তো কি হবে, আমাকে কাজে তো বের হতেই হবে। আমি এই প্রশাসনে চাই ওদেরকে অ্যারেস্ট করো। আর কে ওদের সাপোর্ট করছে আমি বুঝতেই পারছি না। ওরা তো এত তো পাওয়ার। আরো এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।